আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়টির নাম মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এই অধ্যায়ের উপরে আমরা আগে দুটি ক্লাস নিয়েছি। গত ক্লাসে বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুত করতে শিখেছি। মোলারিটি সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করতে শিখেছি। যৌগে মৌলের শতকরা সংযুতি নির্ণয় করতে শিখেছি। স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করতে শিখেছি। পাঠের শিরোনাম: 2 মোল হাইড্রোজেন ও 2 মোল অক্সিজেনকে উপযুক্ত পরিবেশে মিশ্রিত করে পানি উৎপন্ন করা হলে কোন বিক্রিয়কটি শেষ হয়ে যাবে? আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং 1 মোল অক্সিজেন অতিরিক্ত থেকে যায়। 2 মোল হাইড্রোজেনই বিক্রিয়ায় অংশগ্রহণ করে শেষ হয়ে যায়, আর যে বিক্রিয়কটি শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। পাঠের শিরোনাম লিমিটিং বিক্রিয়ক। আজকের পাঠ শেষে আমরা রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ সম্পর্কে জানতে পারবো, রাসায়নিক সমীকরণের সমতাকরণ করতে পারবো, মোল ও রাসায়নিক সমীকরণের সম্পর্ক জানতে পারবো, লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে জানতে পারবো, উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করতে পারব। রাসায়নিক বিক্রিয়া: যে প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ঘটে সেই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে। নিচের বিক্রিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে আয়রন জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রেটেড আয়রন থিওক্সাইড উৎপন্ন করে, যেটি মরিচা নামে পরিচিত। এখানে রাসায়নিক পরিবর্তন হয়েছে, সুতরাং এটি একটি রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক পরিবর্তন: যদি কোনো পরিবর্তনের ফলে কোনো পদার্থ তার নিজের ধর্ম ও বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম লাভ করে সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে। চিত্রে দেখা যাচ্ছে লোহার তৈরি শিকল বাতাসের উপস্থিতিতে রেখে দেওয়ায় তার উপরে মরিচা পড়েছে। মরিচা এবং লোহার ধর্ম সম্পূর্ণ ভিন্ন, তাই এই পরিবর্তনটি একটি রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক সমীকরণ: রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য যে সমীকরণ ব্যবহার করা হয় তাকে রাসায়নিক সমীকরণ বলে। রাসায়নিক সমীকরণ প্রকাশ করার জন্য প্রতীক, সংকেত এবং নানা রকম চিহ্ন ব্যবহার করা হয়। যেমন নিচের বিক্রিয়ায় হাইড্রোজেনের সংকেত, অক্সিজেনের সংকেত, পানির সংকেত লেখা আছে, মাঝখানে তীর চিহ্ন ব্যবহার করা হয়েছে। সুতরাং এটি একটি রাসায়নিক সমীকরণ। বিক্রিয়ক এবং উৎপাদ: যে সকল পদার্থ নিয়ে রাসায়নিক বিক্রিয়া শুরু করা হয় তাদেরকে বিক্রিয়ক বলে। নিচের বিক্রিয়ায় দেখা যাচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেনকে নিয়ে বিক্রিয়া শুরু করা হয়েছে, সুতরাং হাইড্রোজেন ও অক্সিজেন হচ্ছে বিক্রিয়ক। রাসায়নিক বিক্রিয়ার ফলে নতুন ধর্ম বিশিষ্ট যে সমস্ত পদার্থ উৎপন্ন হয় তাদেরকে উৎপাদ বলে। নিচের বিক্রিয়ায় দেখা যাচ্ছে হাইড্রোজেন ও অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করেছে, সুতরাং পানি হচ্ছে উৎপাদ। রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম: রাসায়নিক বিক্রিয়াকে রাসায়নিক সমীকরণ আকারে লেখার জন্য কতগুলো নিয়ম মানা হয়, সেগুলো হচ্ছে: 1 নাম্বার, গণিতে যেমন সমীকরণের মাঝখানে একটি সমান চিহ্ন ব্যবহার করা হয়, তেমনি কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক বাম পাশে এবং উৎপাদ ডান পাশে লিখে তাদের মাঝখানে একটি সমান চিহ্ন বা তীর চিহ্ন বসাতে হয়। নিচে দুটি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে, বিক্রিয়ক এবং উৎপাদের মাঝখানে তীর চিহ্ন দেওয়া আছে। শেষ বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে। 2 নাম্বার ব্যবহার: বিক্রিয়ক সমূহ এবং উৎপাদ সমূহকে রাসায়নিক প্রতীক বা সংকেতের মাধ্যমে লেখা হয়। বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থাকলে তাদের মাঝে যোগ চিহ্ন দিতে হয় এবং একাধিক উৎপাদ থাকলে তাদের মাঝেও যোগ চিহ্ন দিতে হয়। যেমন মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন করে। এখানে দুটি বিক্রিয়ক আছে তাই তাদের মাঝখানে যোগ চিহ্ন দেওয়া হয়েছে, এবং দুটি উৎপাদ আছে তাদের মাঝখানেও যোগ চিহ্ন দেওয়া হয়েছে। 3 নাম্বার নিয়ম: যে প্রক্রিয়া সমীকরণের বাম পাশের বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা এবং ডান পাশের ওই একই মৌলের পরমাণুর সংখ্যা সমান করা হয় তাকে সমতা বলে। নিচে দুটি বিক্রিয়া দেখো, লক্ষ্য করো। হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। প্রথম বিক্রিয়া, এখানে বিক্রিয়কে অক্সিজেন আছে 2 পরমাণু, উৎপাদে অক্সিজেন আছে 1 পরমাণু। বিক্রিয়ক এবং উৎপাদের পরমাণুর সংখ্যা সমান নেই, তাই বিক্রিয়াটি সমতা হয়নি। দ্বিতীয় বিক্রিয়ায় বিক্রিয়কে অক্সিজেন আছে 2টা পরমাণু,
উৎপাদে অক্সিজেন আছে দুইটা পরমাণু, সমতা হয়ে গেছে। বিক্রিয়কে হাইড্রোজেনের 4টা পরমাণু আছে, উৎপাদেও হাইড্রোজেনের 4টা পরমাণু আছে। সুতরাং এই বিক্রিয়াটি সমতা হয়ে গেছে, মাঝখানে সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে। কখনো কখনো বিক্রিয়ার সমতা না করেও বিক্রিয়া দেখানো হয়, তখন সমান চিহ্ন না দিয়ে তীর চিহ্ন ব্যবহার করতে হয়। যেমন হাইড্রোজেন ও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করেছে। এখানে বিক্রিয়কে অক্সিজেনের 2টি পরমাণু আছে, উৎপাদে অক্সিজেনের 1টি পরমাণু আছে, সমতা হয়নি, তাই মাঝখানে তীর চিহ্ন ব্যবহার করা হয়েছে। অনেক সময় বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা উল্লেখ করেও রাসায়নিক সমীকরণ লেখা হয়। বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা পদার্থের ডান পাশে প্রথম বন্ধনীর মধ্যে প্রকাশ করা হয়। এক্ষেত্রে কোনো পদার্থ কঠিন হলে তার ইংরেজি নাম সলিড এর প্রথম বর্ণ এস লিখতে হয়। কোনো পদার্থ তরল হলে তার ইংরেজি নামের প্রথম বর্ণ এল লিখতে হয়। কোনো পদার্থ গ্যাসীয় হলে তার ইংরেজি নামের প্রথম বর্ণ জি লিখতে হয়। কোনো পদার্থ পানিতে দ্রবীভূত হলে সেই দ্রবণকে বলা হয় জলীয় দ্রবণ। জলীয় দ্রবণের ইংরেজি নাম অ্যাকুয়াস সলিউশনের প্রথম দুটি বর্ণ একিউ লিখতে হয়। উপরের বিক্রিয়ায় হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস এবং উৎপন্ন পদার্থ পানি তরল, তাই তাকে লিখতে হবে হাইড্রোজেনের ডান পাশে গ্যাস, অক্সিজেনের ডান পাশে গ্যাস, পানির ডান পাশে লিকুইড লেখা আছে। রাসায়নিক সমীকরণের উদ্দেশ্য হচ্ছে কোন কোন পদার্থ বিক্রিয়া করে কোন কোন পদার্থ উৎপন্ন করেছে সেটি দেখানো। অনেক সময় সমতা না করেও সেটি দেখানো যেতে পারে। 6 নাম্বার নিয়ম। তবে যদি কোনো বিক্রিয়ায় কতটুকু তাপ উৎপন্ন হয় বা কতটুকু তাপ শোষিত হয় তার সমীকরণে দেখাতে হয়, তবে সেক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া সমতা করতে হবে এবং উৎপাদের ভৌত অবস্থা উল্লেখ করতে হবে। যেমন নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করেছে গ্যাস। আমরা এখানে বিক্রিয়ক উৎপাদের ভৌত অবস্থা দেখিয়েছি, বিক্রিয়াটা সমতাও করা আছে এবং উৎপাদে কতটুকু তাপ উৎপন্ন হয় সেটি লেখা আছে। তাহলে তাপ শক্তির পরিবর্তন দেখাতে হলে বিক্রিয়াটা সমতা করব, ভৌত অবস্থা উল্লেখ করব। 7 নাম্বার নিয়ম। কোন কোন বিক্রিয়া তাপ দিলে সংঘটিত হয়, সেক্ষেত্রে তীর চিহ্নের উপর একটি ডেল্টা চিহ্ন দিতে হয়। যেমন কঠিন ম্যাগনেসিয়াম নাইট্রেটকে তাপ দিলে কঠিন ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস এবং অক্সিজেন তৈরি হয়। এই বিক্রিয়াটি তাপ দিলে হয়, তাই তীর চিহ্নের উপরে ডেল্টা চিহ্ন ব্যবহার করা হয়েছে। রাসায়নিক সমীকরণ সমতাকরণ। যে প্রক্রিয়ার সমীকরণে বাম পাশের মৌলের পরমাণুর সংখ্যা এবং ডান পাশের ওই একই মৌলের পরমাণুর সংখ্যা সমান করা হয় তাকে সমতাকরণ বলে। যেমন এখানে ছবিতে দেখা যাচ্ছে বিক্রিয়কে 4টা হাইড্রোজেন পরমাণু 2টা অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া করছে। উৎপাদেও দেখা যাচ্ছে 4টা হাইড্রোজেন পরমাণু 2টা অক্সিজেন পরমাণু মিলে 2 অণু পানি তৈরি করেছে। বিক্রিয়ক এবং উৎপাদে পরমাণুর সংখ্যা সমান হয়ে গেছে, অর্থাৎ সমতাকরণ হয়েছে। বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা সমান করার জন্য বিক্রিয়ক এবং উৎপাদের সংকেতের সামনে প্রয়োজনীয় সংখ্যা 1, 2, 3, 4 দিয়ে গুণ করতে হয় এবং পরমাণুর সংখ্যা সমান করার জন্য চেষ্টা করে যেতে হয়। সমীকরণের সমতা করার সুনির্দিষ্ট নিয়ম নেই, কিন্তু কিছু কৌশল অবলম্বন করা হয়, সেগুলো এরকম। প্রথমে বিক্রিয়ক এবং উৎপাদের সঠিক সংকেত লিখে বিক্রিয়ার সমীকরণ লেখা হয়। যেমন সোডিয়াম হাইড্রোজেন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে। আমরা সঠিক সংকেতের মাধ্যমে বিক্রিয়াটি লিখেছি। 2 নাম্বার নিয়ম। সমীকরণের সমতা না থাকলে বিভিন্ন বিক্রিয়ক এবং উৎপাদকে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে দুই পাশে মৌলের পরমাণুর সংখ্যা সমান করার চেষ্টা করা হয়। যেমন উপরের বিক্রিয়ায় বিক্রিয়কে হাইড্রোজেন আছে একটা, উৎপাদে হাইড্রোজেনের পরমাণু আছে 2টা। সমান করার জন্য আমরা হাইড্রোজেন ক্লোরাইডকে 2 দিয়ে গুণ করলাম। হাইড্রোজেন ক্লোরাইডকে 2 দিয়ে গুণ করার পরে ক্লোরিন 2টি হয়ে গেল, উৎপাদে ক্লোরিন 1টি। তাই উৎপাদে ক্লোরিনের সংখ্যা মিলানোর জন্য আমরা সোডিয়াম ক্লোরাইডকে 2 দ্বারা গুণ করলাম। এবার উৎপাদে সোডিয়াম 2টা হয়ে গেল, বিক্রিয়কে সোডিয়াম 1টা ছিল, তাই সোডিয়ামকে 2 দ্বারা গুণ করলাম। এরকম বিক্রিয়ক এবং উৎপাদের বিভিন্ন মৌল বা যৌগকে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে সমতা করতে হয়। 3 নাম্বার নিয়ম। প্রথমে যৌগিক অণুতে বিদ্যমান মৌলের পরমাণুর সংখ্যা সমান করা হয়, পরে মৌলিক অণুতে বিদ্যমান মৌলের পরমাণুর সংখ্যা সমান করা হয়। যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোজেন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করে। উৎপাদে হাইড্রোজেন 2টা, বিক্রিয়কে 1টা ছিল, তাই সমতা করার জন্য আমরা যৌগিক পদার্থ হাইড্রোজেন ক্লোরাইডকে 2 দ্বারা গুণ করলাম। বিক্রিয়ক এবং উৎপাদে ক্লোরিনের সংখ্যাও সমান হয়ে গেল। সমীকরণের তীর চিহ্ন এবং সমান চিহ্নের বাম পাশের সকল মৌলের পরমাণুর সংখ্যা এবং সমীকরণের তীর চিহ্ন এবং সমান চিহ্নের ডান পাশে সকল মৌলের পরমাণুর সংখ্যা সমান করতে হয়। যে অনুকূলের বিক্রিয়া আমরা সমান করেছি সেই বিক্রিয়াটি নিচে লেখা আছে। এই বিক্রিয়া বিক্রিয়ক এবং উৎপাদে পরমাণুর সংখ্যা সমান করা হয়েছে। 5 নাম্বার নিয়ম।
সমীকরণের উভয় পাশে প্রত্যেকটি মৌলের পরমাণুর সংখ্যা সমান হলেই ওই সমীকরণের সমতা হয়েছে বলে বিবেচিত হবে। যেমন ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোজেন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইড পানি উৎপন্ন করে। এই বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদে প্রতিটি মৌলের পরমাণুর সংখ্যা সমান আছে, সুতরাং বিক্রিয়াটি সমতা হয়েছে। সমতাকরণের উদাহরণ: অ্যালুমিনিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন হয়। আমরা বিক্রিয়াটি লিখলাম। বিক্রিয়া এই সমীকরণ সমতা নেই। অ্যালুমিনিয়ামকে সমান করার জন্য ডান পাশে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে 2 দ্বারা গুণ করি, কারণ বিক্রিয়কে অ্যালুমিনিয়াম আছে 2টি, উৎপাদে আছে 1টি। তাহলে উৎপাদে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে 2 দ্বারা গুণ করায় অ্যালুমিনিয়ামের সংখ্যা সমান হয়ে গেল। এখনো সমতা হয়নি। উৎপাদে ক্লোরিন হয়েছে 6টা, বিক্রিয়কে ক্লোরিন আছে 1টা। সুতরাং বিক্রিয়কে হাইড্রোজেন ক্লোরাইডকে 6 দ্বারা গুণ করলাম। গুণ করার ফলে বিক্রিয়ক এবং উৎপাদে ক্লোরিনের সংখ্যা সমান হলো। পুরো বিক্রিয়া এখনো সমতা হয়নি। বাম পাশে অক্সিজেন আছে 3টি, ডান পাশে অক্সিজেন আছে 1টি। বাম পাশে হাইড্রোজেন আছে 6টি, ডান পাশে আছে 2টি। সমতা করার জন্য ডান পাশে পানিকে 3 দিয়ে গুণ করি। 3 দিয়ে গুণ করার পরে পুরো বিক্রিয়াটা এবার সমতা হয়ে গেছে। বিক্রিয়ক এবং উৎপাদে সংশ্লিষ্ট মৌলের পরমাণুর সংখ্যা সমান হয়ে গেছে। আরো একটা উদাহরণ দেখি। পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন উৎপন্ন হয়। এই সমীকরণ সমতা নেই। অক্সিজেনকে সমান করার জন্য ডান পাশে অক্সিজেনকে 3 দিয়ে গুণ করব। গুণ করার পরেও সমতা হচ্ছে না। অক্সিজেনের সমতা করার জন্য এবার বাম পাশে পটাশিয়াম ক্লোরাইডকে 2 দ্বারা গুণ করব। গুণ করার পরে উৎপাদে অক্সিজেন 6টা এবং বিক্রিয়কে অক্সিজেন 6টা হয়ে গেছে। অক্সিজেনের সংখ্যা সমতা হয়েছে, কিন্তু পটাশিয়াম ও ক্লোরিনের সংখ্যা সমতা হয়নি। পটাশিয়াম ক্লোরাইডের সমতাকরণের জন্য ডান পাশে পটাশিয়াম ক্লোরাইডকে 2 দিয়ে গুণ করি। পটাশিয়াম ক্লোরাইড সমান 2 পটাশিয়াম ক্লোরাইড প্লাস 3 অক্সিজেন। যদি বিক্রিয়ক এবং উৎপাদে একই মৌলের জোড় এবং বিজোড় সংখ্যক পরমাণু থাকে, তাহলে জোড় সংখ্যার পরমাণুকে বিজোড় সংখ্যক পরমাণুর সংখ্যা দিয়ে এবং বিজোড় সংখ্যার পরমাণুকে জোড় সংখ্যক পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করতে হবে। পরে বাকি মৌলগুলোকে মিলাতে হবে। এটি একটি সহজ পদ্ধতি। আমরা খেয়াল রাখবো, একই মৌলের পরমাণুর সংখ্যা যদি বিক্রিয়কে একটি এবং উৎপাদে একটি জায়গায় থাকে, তাহলে জোড় বিজোড় থাকলে জোড়টা দ্বারা বিজোড়কে এবং বিজোড়টা দ্বারা জোড়কে গুণ করে দিব, তাহলে সমতাকরণটা অনেকটা সহজ হয়ে যাবে। মোল এবং রাসায়নিক সমীকরণ: রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণের হিসাব করা হয় তাকে স্টয়কিওমেট্রি বলে। রাসায়নিক সমীকরণ থেকে মোলের হিসাব সংক্রান্ত যে তথ্যসমূহ লেখা যায় তা ওই বিক্রিয়ার স্টয়কিওমেট্রি। যেমন নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। 1 অণু নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া উৎপন্ন করে। 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। 28.02 গ্রাম নাইট্রোজেন 6.06 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 34.08 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করে। রাসায়নিক বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণের নিচে প্রদত্ত এই হিসাব নিকাশকেই বিক্রিয়ার স্টয়কিওমেট্রি বলে। স্টয়কিওমেট্রির ব্যবহার: 1 নাম্বার, স্টয়কিওমেট্রি অনুযায়ী আমরা হিসাব করে বলতে পারি কতটি বিক্রিয়ক বিক্রিয়া করে কতটি উৎপাদ উৎপন্ন করবে। স্টয়কিওমেট্রি অনুযায়ী আমরা হিসাব করে বলতে পারি কত মোল বিক্রিয়ক বিক্রিয়া করে কত মোল উৎপাদ উৎপন্ন করবে। স্টয়কিওমেট্রি অনুযায়ী আমরা হিসাব করে বলতে পারি কত গ্রাম বিক্রিয়ক বিক্রিয়া করে কত গ্রাম উৎপাদ উৎপন্ন করবে। যেমন নিচের বিক্রিয়ায় দেখা যাচ্ছে, 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু পানি তৈরি করে। 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল পানি উৎপন্ন করে। 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 36 গ্রাম পানি উৎপন্ন করে। স্টয়কিওমেট্রিক সমীকরণ। এবার আমরা স্টয়কিওমেট্রির ব্যবহার গাণিতিক সমস্যার মাধ্যমে দেখব। 10 গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে। প্রথমে আমরা বিক্রিয়াটি লিখব, এরপর বিক্রিয়াটি সমতা করব। উপরে বিক্রিয়া হতে দেখা যায় 80 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে 1 গ্রাম করে 32/80 গ্রামের সাথে 10 গ্রাম করে 32 × 10/80 4 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে 10 গ্রাম ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করার জন্য অক্সিজেন প্রয়োজন 4 গ্রাম। একই রকম সমস্যা আরেকটা দেখব, শুধু ভাষাটা ভিন্ন। 5 গ্রাম ক্যালসিয়ামের সাথে কি পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে। আবার আমরা বিক্রিয়াটি লিখব, সমতা করব। উপরে বিক্রিয়া হতে দেখা যায় 80 গ্রাম ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেন। 1 গ্রাম ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে 32/80 গ্রাম অক্সিজেন। 5 গ্রাম ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে 32 × 5/80 2 গ্রাম অক্সিজেন। সুতরাং 5 গ্রাম ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করার জন্য অক্সিজেন প্রয়োজন 2 গ্রাম।
প্রয়োজনীয় পরিমাণ ক্যালসিয়াম সরবরাহ করলে 20 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে? আমরা বিক্রিয়া লিখলাম, সমতা করলাম। উপরের বিক্রিয়া হতে দেখা যায় 112 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 32 গ্রাম অক্সিজেন হতে। সুতরাং 1 গ্রাম পাওয়া যায় 32/112 গ্রাম অক্সিজেন হতে। 20 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 32 × 20/112 সমান 5.7143 গ্রাম অক্সিজেন হতে। তাহলে 20 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে হলে আমাকে 5.7143 গ্রাম অক্সিজেন নিতে হবে। 10টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হবে? আমরা বিক্রিয়া লিখলাম, সমতা করলাম। উপরে বিক্রিয়া হতে দেখা যায় অ্যাভোগাড্রোর সংখ্যার সমান সংখ্যক নাইট্রোজেন অণু থেকে পাওয়া যায় তার দ্বিগুণ সংখ্যক অ্যামোনিয়া অণু। অর্থাৎ একটি নাইট্রোজেন অণু থেকে পাওয়া যায় 2টি অ্যামোনিয়া অণু। সুতরাং 10টি নাইট্রোজেন অণু থেকে পাওয়া যায় 20টি অ্যামোনিয়া অণু। লিমিটিং বিক্রিয়ক। রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেই বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়ক বলে। যেমন নিচের বিক্রিয়া আমরা দেখতে পারি 4 মোল হাইড্রোজেনের সাথে 3 মোল অক্সিজেন মিশ্রিত করায় 4 মোল পানি তৈরি হয়েছে। আমার এখানে অক্সিজেন বিক্রিয়কে ব্যবহার করা হয়েছে 3 মোল, কিন্তু সেখান থেকে 4 মোল পানি তৈরি করার পরেও 1 মোল অক্সিজেন অতিরিক্ত রয়ে গেছে। হাইড্রোজেন শেষ হয়ে গেছে, হাইড্রোজেন অতিরিক্ত নেই। সুতরাং এখানে হাইড্রোজেনটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ যে বিক্রিয়কটা শেষ হয়ে যাবে সেটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়কের ব্যবহার। কোন বিক্রিয়ক কতটুকু বিক্রিয়া করবে তা লিমিটিং বিক্রিয়কের সাহায্যে নির্ণয় করা যায়। কোন বিক্রিয়ক কতটুকু অবশিষ্ট থাকবে তা লিমিটিং বিক্রিয়কের সাহায্যে নির্ণয় করা যায়। কোন উৎপাদ কতটুকু উৎপন্ন হবে তা লিমিটিং বিক্রিয়কের সাহায্যে নির্ণয় করা যায়। লিমিটিং বিক্রিয়কের ব্যবহার সংক্রান্ত গাণিতিক সমস্যা দেখব। 4টি ক্যালসিয়াম ধাতব পরমাণুর মধ্যে 4টি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো। এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক? বিক্রিয়া লিখলাম, সমতা করলাম। সমতাকৃত সমীকরণ হতে দেখা যায় 2টি ক্যালসিয়াম পরমাণুর সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজন 1টি অক্সিজেন অণু। 4টি ক্যালসিয়াম পরমাণুর সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজন 2টি অক্সিজেন অণু। আমার অক্সিজেন নেওয়া হয়েছিল 4টি, 2টি ব্যবহৃত হয়েছে, বাকি 2টি রয়ে গেছে, কিন্তু কোনো ক্যালসিয়াম অবশিষ্ট নাই, শেষ হয়ে গেছে। যেটি শেষ হয়ে যায় সেটি লিমিটিং বিক্রিয়ক, তাই এখানে ক্যালসিয়াম হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। 2 নম্বর সমস্যা। 100টি হাইড্রোজেন অণুর মধ্যে 40টি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো। এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক? আমরা বিক্রিয়া লিখলাম, সমতা করলাম। উপরে বিক্রিয়া হতে দেখা যায় 2টি হাইড্রোজেন অণুর সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজন 1টি অক্সিজেন অণু। 100টি হাইড্রোজেন অণুর সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজন 50টি অক্সিজেন অণু, কিন্তু আমাকে অক্সিজেনের অণু দেওয়া আছে 40টি। তার অর্থ অক্সিজেন শেষ হয়ে গেছে, সুতরাং অক্সিজেন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। 3 নম্বর গাণিতিক সমস্যা। 50 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মধ্যে 30 গ্রাম হাইড্রোজেন গ্যাস মিশ্রিত করা হলো। এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক এবং বিক্রিয়া শেষে কোন বিক্রিয়ক কতটুকু অবশিষ্ট থাকবে? আমরা বিক্রিয়া লিখলাম, সমতা করলাম। উপরের বিক্রিয়া হতে দেখা যায় 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 6 গ্রাম হাইড্রোজেনের সাথে। সুতরাং 50 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 10.7143 গ্রাম হাইড্রোজেনের সাথে। হাইড্রোজেন দেওয়া আছে 30 গ্রাম, হাইড্রোজেন অতিরিক্ত থেকে যাবে, নাইট্রোজেন শেষ হয়ে যাবে, তাই লিমিটিং বিক্রিয়ক হচ্ছে নাইট্রোজেন। অতিরিক্ত হাইড্রোজেনের পরিমাণ 30 - 10.7143 সমান 19.2857 গ্রাম। সুতরাং হাইড্রোজেন 19.2857 গ্রাম অবশিষ্ট থাকবে। অ্যানালার। যে বিক্রিয়ক সবচেয়ে বেশি বিশুদ্ধ তাকে অ্যানালার বা অ্যানালার গ্রেড পদার্থ বলে। যদি কোনো পদার্থকে 99% বিশুদ্ধ করা যায় এবং এর চেয়ে আর বেশি বিশুদ্ধ করা সম্ভব না হয়, তখন এই 99% বিশুদ্ধ পদার্থকে অ্যানালার বলে। কোনো অবিশুদ্ধ পদার্থকে বিশুদ্ধ করার জন্য কেলাসন, পাতন, আংশিক পাতন, ক্রোমাটোগ্রাফি ইত্যাদি পদ্ধতি ব্যবহার করা হয়। এক বা একাধিক বিশুদ্ধকরণ পদ্ধতি প্রয়োগ করেও অনেক পদার্থকে 100% বিশুদ্ধ করা যায় না। বিক্রিয়ক 100% বিশুদ্ধ না হলে উৎপাদও আমরা 100% পাবো না। সেক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক থেকে হিসাব করে যে পরিমাণ উৎপাদ হওয়ার কথা রাসায়নিক বিক্রিয়ায় তার চেয়ে কম পরিমাণ উৎপাদ পাবো, সেটা হিসাব করতে পারবো লিমিটিং বিক্রিয়কের সাহায্যে। কোন বিক্রিয়ায় উৎপাদের শতকরা পরিমাণকে নিচের সমীকরণের সাহায্যে বের করা যায়। উৎপাদের শতকরা পরিমাণ সমান বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ × 100 ভাগ রাসায়নিক বিক্রিয়া সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ। এবার আমরা উৎপাদের শতকরা পরিমাণ সংক্রান্ত গাণিতিক সমস্যা দেখব।
50 গ্রাম ক্যালসিয়াম প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 60 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করে। উৎপাদের শতকরা পরিমাণ কত? আমরা বিক্রিয়া লিখলাম, সমতা করলাম। উপরের বিক্রিয়া হতে দেখা যায় 80 গ্রাম ক্যালসিয়াম হতে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 112 গ্রাম, 50 গ্রাম ক্যালসিয়াম হতে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 70 গ্রাম। আমরা জানি উৎপাদের শতকরা পরিমাণ সমান বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ × 100 ভাগ রাসায়নিক বিক্রিয়ায় সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ 60 গুণ 100 ভাগ সমীকরণ থেকে পাইছি 70 সমান 85.7143%। অর্থাৎ উৎপাদের শতকরা পরিমাণ উদ্দীপকের বিক্রিয়ায় 85.7143%। 2 নম্বর সমস্যা, 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। উৎপাদের শতকরা পরিমাণ কত? আমরা বিক্রিয়াটি লিখলাম, বিক্রিয়াটি সমতা করাই আছে। উপরে বিক্রিয়া হতে দেখা যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 56 গ্রাম। সুতরাং 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 44.8 গ্রাম। উৎপাদের শতকরা পরিমাণ সমান বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ 39 গুণে 100 ভাগ সমীকরণ রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ 44.8 সমান 87.0536%। উৎপাদের শতকরা পরিমাণ। আজকে যতটুকু আলোচনা করলাম তার উপরে একটি মূল্যায়ন হবে। 6টি প্রশ্ন আসবে, প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখবে, লিখে আমাকে দেখাবে। প্রথম প্রশ্ন, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? দ্বিতীয় প্রশ্ন, সবচেয়ে বিশুদ্ধ পদার্থকে কি বলে? তৃতীয় প্রশ্ন, তুতে কোন বর্ণের হয়? চতুর্থ প্রশ্ন, বিক্রিয়ক ও উৎপাদের হিসাব নিকাশকে কি বলে? পঞ্চম প্রশ্ন, লিমিটিং বিক্রিয়কের একটি ব্যবহার লিখো। ষষ্ঠ প্রশ্ন, কোন বিক্রিয়কটি আগে শেষ হয়? আমি উত্তর দিয়ে দিচ্ছি। দেখো, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 100, সবচেয়ে বিশুদ্ধ পদার্থকে অ্যানালার বলে, তুতে নীল বর্ণের হয়, বিক্রিয়ক উৎপাদের হিসাব নিকাশকে স্টয়কিওমেট্রি বলে, লিমিটিং বিক্রিয়কের একটি ব্যবহার উৎপাদের সঠিক পরিমাণ নির্ণয় করা যায়, যে বিক্রিয়কটা আগে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। আজ যা কিছু শিখলাম, রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ সম্পর্কে জানতে পারলাম, রাসায়নিক সমীকরণের সমতাকরণ করতে শিখলাম, মূল ও রাসায়নিক সমীকরণের সম্পর্ক জানতে পারলাম, লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে জানতে পারলাম, উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করতে শিখলাম। বাড়ির কাজ, 60 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ দিলে 30 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়। উৎপাদের শতকরা পরিমাণ কত? এটি তোমাদেরকে করে দেখাতে হবে আমাকে। 2 নম্বর সমস্যা, 80 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মধ্যে 30 গ্রাম হাইড্রোজেন গ্যাস মিশ্রিত করা হলো। এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক এবং বিক্রিয়া শেষে পাত্রে কোন পদার্থ কি পরিমাণ থাকবে তা নির্ণয় করো। এই দুটি সমস্যার সমাধান করে আমাকে দেখাতে হবে তোমাদের। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে আশা করি। আসসালামু আলাইকুম।